আকাশদের বাসার ড্রয়িং রুমে বসে আছেন চৈতির মামা, বাবা, দুই চাচা, চাচি, মা আর দুই ভাই। এতজন মানুষ রাতে মেয়ের কান্না শুনে দেরি না করে রওনা হয়েছেন। একমাত্র মেয়ে স্বাভাবিকভাবেই সকলের নয়নমণি। আকাশের হাতে তুলে দেবার সময় বাপ, চাচারা গম্ভীর গলায় বলেছিলেন কোনো অবস্থাতেই তাদের মেয়ে যেন কষ্ট না পায়। খুব স্বাভাবিক একটা কথা, মেয়ের বিয়ের সময় বাড়ির লোক বরের বাড়ির সবাইকে এমন সৌজন্যমূলক কথা বলে। কিন্তু আজ যখন আকাশের কানে সেদিনের কথাটা বাজে তখন সূক্ষ্ম অনুভূতি বলে ওটা শুধু সৌজন্যমূলক কথা নয়, সাইলেন্ট থ্রেটও ছিল বটে। আকাশ দাঁড়িয়ে আছে দেয়ালে হেলান দিয়ে। আসামি তো সে, ভিকটিম মানে চৈতি মা, কে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে। চাচি একটা হাত মেয়ের মাথার উপরে রেখে করা গলায় প্রশ্ন করছেন শাশুড়িকে। রাহেলা ঠান্ডা গলায় বোঝানোর চেষ্টা করছেন কিন্তু চৈতির চাচির গলা নমনীয় হবার নাম নেই। ইশিকা রান্নাঘরে গেল, কাজের লোকদের বিদায় করে দেয় ওর দায়িত্ব পড়ল নাস্তা বানানোর জন্য। রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে প্লেটে গুছিয়ে দিচ্ছে, সেই সঙ্গে কানখাড়া করে শুনছে ড্রয়িং রুমের নাটক। চৈতির ভাই ধমকের সুরে বলল, কান্না থামিয়ে বল তোর সাথে কি করছে? উদ্ধৃতি চিহ্ন। তালুকদার সাহেব প্রশ্ন করলেন, কি করছে মানে কি? এগুলো কেমন ধরনের প্রশ্ন বাবা? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না? চৈতির চাচা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন, না না, কিসের মনোমালিন্য? কতদিন হইছে বিয়ের, এর মধ্যে মনোমালিন্য কেন হবে? উদ্ধৃতি চিহ্ন। রাহেলা মধুমিশ্রিত মিষ্টি গলায় বললেন, ভাই সাহেব শান্ত হন। চৈতি আম্মু তুমিও শান্ত হও, কিছু খেয়ে নাও। উদ্ধৃতি চিহ্ন। চৈতির বাবা বললেন, শান্ত থাকতে পারতেছে না দেখেই তো কাঁদতেছে। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা পড়েছেন বিপাকে, তিনি পরিস্থিতি সামলাতে পারছেন না। সেই সময়ে ইশিকা খাবার নিয়ে এসে এক ধমক খেল চৈতির চাচার কাছে। তিনি বললেন, আপনারা ফাজলামি পাইছেন? মাইয়া কানতেছে এর মধ্যে খাবারের ঢং করতেছেন? চৈতি কান্না থামিয়ে জানালো সে এই বাড়িতে থাকতে চায় না। সবাই খুব খারাপ ব্যবহার করছে। ও এখনই বাড়ি যাবে। চৈতির কথা শুনে ইশিকা, রাহেলা তালুকদার সাহেব অস্থির বোধ করলেও আকাশের কোনো ভাবান্তর হল না। চৈতি সবার সামনেই ঘটনা খুলে বলল। আকাশ ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে সেটাও বলল। রাহেলা মাঝখানে বেশ কয়েকবার আম্মু আম্মু করে কিছু বলতে চাইলেও চৈতির চাচা এক ধমক দিয়ে বলল, থামেন আপনি, ভালো মানুষ অন্য জায়গায় সাজেন। রাহেলা স্তব্ধ হল চাচার ব্যবহারে। চৈতি ঝিলমিলের ব্যাপারে সবকিছু বলল, সেই সঙ্গে ও কে কিভাবে সবাই মিথ্যে বলেছে সেটাও উপস্থাপন করল। স্বাভাবিকভাবেই চৈতির পরিবার হম্বিতম্বি করলেন আকাশের সাথে। এক পর্যায়ে চৈতির মামা, যিনি পুরো ঘটনায় চুপ থেকে বললেন, না মানে বুঝলাম না, এত সাহস কিভাবে হয় জামাই? মেয়ের উপর রাগ দেখায়। বিয়েতে কি এমন জিনিস নাই যেটা দেয়া হয় নাই? আকাশ লজ্জিত বোধ করল। রাহেলা বললেন, এসব কি বলেন? বলবই তো, গাড়ি, টাকা সব দেয়া হইছে, তারপরও মেয়ের সঙ্গে ধমকানো। তালুকদার সাহেব রাগী মানুষ, কিন্তু এখানে নিজের রাগী রূপ দেখাতে পারছেন না। তার বাসায় এসে বিয়েতে দেয়া জিনিসপত্র নিয়ে খোঁটা দিচ্ছে। এ কেমন আত্মীয়? চৈতি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। আকাশ স্বস্তি পেল। ও এক ফাঁকে অনিন্দিতাকে টেক্সট করল যে আজও যাবে। অনিন্দিতাও খুশি মনে রিপ্লাই দিল। কিন্তু ওর পরিকল্পনায় ছাই দিল চৈতির চাচি। তিনি বললেন, আকাশ তুমিও চলো। আকাশ অবাক গলায় বলল, আমি? কেন, বউয়ের সাথে যাইতে কি সমস্যা? চৈতি কি সারা জীবন এর জন্য যাইতেছে যে একা যাবে? তুমিও যাবা? আকাশ মায়ের দিকে তাকালো। রাহেলা বললেন, হ্যাঁ আব্বু যাও। চৈতিকে একটু সময় দিও। তুমি ভুল করছো না? আকাশ রাগী চোখে মাকে দেখল। আজকের ঘটনায় স্পষ্ট বুঝল সামনের দিনগুলোতে ওর কপালে আরও খারাপ কিছু অপেক্ষা করছে। সাথে করে নিয়ে গিয়ে আরও নানান কথা শোনাবে সবাই মিলে। অনিচ্ছায় আকাশকেও মেনে নিতে হল। অনিন্দিতাকে আবারও মেসেজ দিয়ে জানালো যে আজ যেতে পারবে না। ঝিলমিল আজ ইউনিভার্সিটিতে যাবে। জাহানারা ও কে গরম রুটি দিলেন, সঙ্গে ডিম, আলু ভাজি। ঝিলমিল আস্তে ধীরে খাচ্ছে। সকালের খাবারটা ওর ভালো করে খাওয়া হয় না। অল্প খেলেই কেমন পেট ভরা লাগে। জাহানারা ব্যাপারটা খেয়াল করেছেন। তিনি আজ জানতে চাইলেন, তুমি এত কম খাও কেন? রান্না মজা হয় না? না আম্মা, আমি এমনিই কম খাই। উদ্ধৃতি চিহ্ন। আরেকটু খাও। এত কম খাইয়া কিভাবে সারাদিন থাকবা? একটা বক্সে খাবার দিয়া দেব? না লাগবে না, খিদে পেলে ক্যান্টিনের খাবার খাবো। জাহানারা এরপর কিছুক্ষণ জ্ঞান দিলেন।
বাইরের খাবার বাসি তেলে ভাজা হয়, ওগুলো খেলে শরীর ঠিক থাকে না। ঝিলমিল হাসিমুখে সব শুনল। শাশুড়ি এখন পর্যন্ত ওকে আদরই করছেন। ওনাকে বেশ কয়েকবার পাড়ায় ঝগড়া করতেও দেখেছে। তবে সেই মানুষ ওর সঙ্গে একদম অন্য রকমের। এমন থাকুক সব সময়। অবশ্য উনি যদি বোকাঝোকাও করেন কখনো ও কিছু বলতে পারবে না। কারোর কথার পিঠে কথা বলার অভ্যাস ওর নেই। জাহানারা কাছে জানতে চাইলেন কালকের ঘটনায় রেগে আছে কি না। রেগে যেন না থাকে। একজন বাড়ি এসে বউ দেখতে চাইলে সে কিভাবে না করতে পারে। ঝিলমিল তাকে আশ্বস্ত করে বেরিয়ে পড়ল। আজ হৃদয়কে দেখা যাচ্ছে না। সকালে একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ঝিলমিল জানতে চায়নি কোথায় গেছে। তারা চিহ্ন। লাইব্রেরিতে গিয়ে স্বর্ণার সঙ্গে দেখা হল। ঝিলমিল প্রথম লেকচারটা মিস করেছে। স্বর্ণা বলল, বিয়ে যেমনই হোক, তুই কিন্তু এই কদিনে ভালোই সুন্দর হয়েছিস। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হেসে বলল, যেমন হোক মানে কি? তুই খাবার পাসনি বিয়েতে? স্বর্ণা হাসতে হাসতে বলল, জানিস ঈশিকা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে ফেসবুকে। তোর বিয়ের ছবিগুলো দিয়েছিলাম। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল মন খারাপ করা গলায় বলল, ওর কথা আর আমাকে বলিস না তো। শুনতে ইচ্ছে করে না। হ্যাঁ, ওদের ভুলে যা। তুই ভালো থাক। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হাসল। মাঝে মধ্যে ওর স্বর্ণাকে আকাশের কথা বলতে ইচ্ছে করে। কিন্তু থেমে যায়, কেন থামে সেটা জানে না। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় মায়ের কল পেল ঝিলমিল। তিনি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, তুই বাইরে? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ মা, ইউনিভার্সিটিতে। উদ্ধৃতি চিহ্ন। কাল নাকি ঈশিকা আর ওর মা গিয়েছিল ওই বাড়িতে। হ্যাঁ, কার কাছে শুনলে? প্রফেসর সাহেবের বউ আসছিলেন কথা নিতে। আকাশের বউও গিয়েছিল নাকি? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। কিছু ঝামেলা হয়েছে? ঝামেলা কিছু হলে তো শুনতে পারতে। উদ্ধৃতি চিহ্ন। আসমা একটু থেমে বলেন, সব কথা বলিস না তো তুই। কত কথা চেপে যাস। মায়ের কথায় দীর্ঘশ্বাসের আভাস পেল ঝিলমিল। সত্যিই কত কিছু লুকিয়েছে মায়ের কাছ থেকে। কিন্তু সেটার দরকার ছিল। অহেতুক কষ্ট টেনশন দিতে চায়নি। কিছু হয়নি। হলেও হৃদয় কাউকে ছেড়ে দিত না। আসমা স্বস্তি পেলেন। এটা ঠিক, হৃদয় আছে কে আগলে রাখার জন্য। কাল একবার আয় তোরা। আমি হৃদয়কেও কল করে বলবো। আচ্ছা। আর শোন, টুটুলের সঙ্গে রেগে থাকিস না। ছেলেমানুষ রাগ সামলাতে পারেনি, ওর সঙ্গে কথা বলিস। ঝিলমিল আচ্ছা বলে কল কাটল। টুটুলের সঙ্গে সেদিনের পরও ভালো করে কথা বলেনি। বিয়ের সময়ে যতটুকু প্রয়োজন ততটুকু বলেছে। বাসার সবার প্রতি ওর চাপা অভিমান আছে, সেগুলো হয়তো কখনো যাবেও না। সময়টা চলে গেলেও তিক্ত কথার দাগগুলো মনে ঠিকই থেকে যায়। হৃদয় বাসায় ফিরল বিকেলে। ঝিলমিল তখনও আসেনি। ওখান থেকে টিউশনে যাবে। জাহানারা হৃদয়কে খেতে দিয়ে আকাশদের বাড়ির খবর দিলেন। হৃদয় শুনল চুপচাপ। মা আগ্রহ করে বলছেন বলে ও বারণ করল না। তবে মা, কেউ একটা কথা বলে দিতে হবে, এই বাড়িতে আকাশদের প্রসঙ্গে আলোচনা বন্ধ করতে হবে। তার যদি শুনতে ইচ্ছে হয় তবে শুনে যেন চুপচাপ থাকে। খাওয়া শেষ করে হৃদয় ঘরে এসে বিছানায় খানিকক্ষণ গড়াগড়ি টিভি দেখল। ঝিলমিলকে কল করল। ঝিলমিল কল কেটে মেসেজে লিখল ফ্রি হয়ে কল দিবে। বিয়ের আগে এই ঘরে শুয়ে বসে কাজ না করে ওর কত সময় কেটেছে। এত ফাঁকা অনুভূতি কখনো হয়নি। আজ গিয়েছিল এলিফ্যান্ট রোডের দিকে। নতুন একটা ইলেকট্রনিক শোরুম খোলার কথা ভাবছে। সেটা নিয়ে ছোটাছুটি করতে হলো। বেশ ক্লান্তি অনুভব করছে কিন্তু একটু রেস্ট নিতে পারছে না। ঝিলমিল কখন আসবে? সেই সকালে দেখে গিয়েছিল, সারাদিনে একবারও দেখেনি। হৃদয় বেরিয়ে গেল বাইক নিয়ে। আজ থেকে 2 মাস আগেও এমন বিকেল ও আড্ডা দিয়ে কিংবা টিভি দেখে কাটিয়েছে। তখনও ওর মনে হয়নি 2 মাস বাদে ও ঝিলমিলের ডেসপারেট হাজবেন্ড হবে। রাস্তা দিয়ে যাবার সময় ওর মনে পড়ল এখন তো বসন্তকাল চলছে। এবারের বসন্তটা একদম রাঙিয়ে দিয়ে গেল ওকে। হৃদয়ের থমথমে মুখ দেখে ঝিলমিল প্রশ্ন করল, কিছু সমস্যা হয়েছে? তোমার এই ছেলে মেয়েগুলোর পরীক্ষা আর কতদিন চলবে? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল ভারী অবাক হল। হৃদয়ের কুচকানো কপাল আর থমথমে মুখ দেখে ভেবেছিল আকাশকে নিয়ে আবার কোনো সমস্যা হয়েছে। সরাসরি জিজ্ঞেস করতে ভয় পাচ্ছিল। ঝিলমিল ওর কাঁধে ভর দিয়ে বাইকে বসার সময় বলল, ওই ছেলে মেয়েগুলো আমার না, আমি ওদের পড়াই। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় হেসে ফেলল। হঠাৎ মেজাজ পরিবর্তন করে জিজ্ঞেস করল, কিছু খাবে? খাওয়া যায়।
উদ্ধৃতি চিহ্ন বাইকের স্পিড বাড়িয়ে ছুটল মেইন রোডের দিকে। ঝিলমিলের চুলগুলো কপালের পাশের ক্লিপে আটকে থেকে অবাধ্য হবার জন্য হাপিত্তেশ করছে। ঝিলমিল এক হাতে চুল ঠিক করতে গেলে হৃদয় উদ্বিগ্ন গলায় বলল, তুমি ভালো করে ধরে বসো। হাত সরিয়ে নিয়েছ কেন? ঝিলমিল শক্ত করে ধরে বসল। সারাদিনের সমস্ত ক্লান্তিরা উড়ে চলে যাচ্ছে বাতাসের সঙ্গে। ঝিলমিল একটু একটু করে হালকা হচ্ছে। সন্ধ্যার আলো মিলিয়ে গেছে পূবাকাশে। ঝিলমিল চোখ বন্ধ করে উপভোগ করতে লাগল মুহূর্তটা। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। রাত 11টা বাজতে চলল। আকাশ খেয়ে কিছু সময় হাঁটার নাম করে চৈতিদের বাসা থেকে সামনের রাস্তা এলো। কল করল অনিন্দিতাকে। অনিন্দিতা আজ সারাদিন এই কলটার অপেক্ষায় ছিল। কল রিসিভ করে ব্যস্ত গলায় বলল, কেমন আছো তুমি? উদ্ধৃতি চিহ্ন আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বেঁচে আছি অনি। উদ্ধৃতি চিহ্ন অনিন্দিতার বুক কাঁপে। ব্যস্ত গলায় প্রশ্ন করে, আকাশ তুমি এভাবে কথা কেন বলছ? আকাশ অনিচ্ছা সত্ত্বেও সংক্ষেপে কাল থেকে আজ অবধি সব খুলে বলল। অনিন্দিতা হতাশ গলায় বলল, এত কিছু ঘটে গেছে, মনে হচ্ছে কোনো নাটকের গল্প শুনছি। উদ্ধৃতি চিহ্ন আকাশ রূঢ় ভঙ্গিতে বলল, তুমি আর আম্মু দুজনেই আসলে মানুষ চিনো না। কি বলেছিলে তোমরা? গ্রাম মফস্বলের মেয়েদের যা বুঝো দেয়া হয় তারা তাই বোঝে। আজ পর্যন্ত একটা নর্মাল কথা চৈতিকে মানাতে পারিনি। অনিন্দিতা মন খারাপ করে বলল, আমি তেমনই জানতাম। থাক তুমি মন খারাপ করো না। আকাশ আক্রোশে ফেটে পড়ে দাঁতে দাঁত চেপে বলে, মন খারাপ করব কেন? আমি স্পষ্ট বুঝতে পারছি আমার পুরো লাইফ শেষ হতে যাচ্ছে। আর আমি মন খারাপ করব? আমি তো চিল করব, ঢাকায় এসে বাড়ে যাব, গলা ভিজিয়ে আনন্দ ফুর্তি করব। উদ্ধৃতি চিহ্ন অনিন্দিতা আশ্বাসের সুরে বলল, আমি আছি তো নাকি? একটা না একটা উপায় ঠিক খুঁজে বের করব। তোমার লাইফ শেষ হবে না, কিছুতেই না। উদ্ধৃতি চিহ্ন প্রবল অন্ধকারেও এক টুকরো আলোর সন্ধান পেয়ে আকাশ নির্ভর হল। বলল, আমি ভীষণ ক্লান্ত অনিন্দিতা, ঘুমাতে পারছি না। কাল রাতের পর আজ সন্ধ্যায় ভালো করে খেতে পারলাম। উদ্ধৃতি চিহ্ন অনিন্দিতা আতকে উঠে বলল, তোমাকে না খাওয়ায় রাখছে? খাও নাই কেন? উদ্ধৃতি চিহ্ন তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছ না। আমি হয়তো বোঝাতে সক্ষম হচ্ছি না। এক গ্লাস পানি খেলেও সবাই চোখ বড় করে তাকিয়ে থাকে। চৈতি কাঁদছে, সেই অবস্থায় আমি পানি খাবার কথা ভাবছি কি করে? অনিন্দিতা মন খারাপ করা গলায় বলল, আকাশ তোমার আব্বু আম্মু কি বলে? উদ্ধৃতি চিহ্ন পুরো ডাকাত ফ্যামিলি পাগল বানায় রাখছে সবাইকে। আব্বু আম্মুকেও একটু পর পর কল করে ধমকাচ্ছে। এরা নাকি ভালো ফ্যামিলি। আম্মুর উপর রাগ হয়। কি দেখে এদের ভালো ভেবেছে? উদ্ধৃতি চিহ্ন অর্থ সম্পদ দেখে ভালো ভেবেছে। অর্থ প্রতিপত্তি এগুলোও দরকার। তারা এক হিসেবে ভুল করেননি। উদ্ধৃতি চিহ্ন আকাশ চিৎকার করে বলল, ফোন রাখো তুমি। উদ্ধৃতি চিহ্ন অনিন্দিতা কিছু বলার আগেই আকাশ কল কেটে দিল। ঘাড় ফিরাতেই ভূত দেখার মতো চমকে উঠল। চৈতির ছোট ভাই চমন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। ও জিজ্ঞেস করল, কি কিছু বলবা? কার সাথে চিল্লাইছেন? উদ্ধৃতি চিহ্ন আমার আম্মুর সাথে। কোনো সমস্যা? উদ্ধৃতি চিহ্ন না, বাড়ি আসেন, আপু আপনারে খোঁজে। উদ্ধৃতি চিহ্ন আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন আকাশ যেতে যেতে দেখল অনিন্দিতা টেক্সট করেছে। লিখেছে, মাথা ঠান্ডা রাখো আর কল হিস্ট্রি ডিলিট করে দাও। রেগে ডিসিশন নেওয়া যাবে না। সমস্যার সমাধান হয়ে যাবে অতি শিগগিরই। উদ্ধৃতি চিহ্ন আকাশ সঙ্গে সঙ্গে চ্যাট হিস্ট্রি কল হিস্ট্রি ডিলিট করে দিল। ওর ভাগ্য এখনও ভালো, চৈতির হাত ফোন পর্যন্ত আসেনি। আসলে তো ফেসে যেত। প্রতি সপ্তাহে ফোনের সবকিছু ক্লিন করে ও, এখন মনে হচ্ছে আরেকটা ফোন রাখতে হবে। উদ্ধৃতি চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন অনিন্দিতা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। অপূর্ব পড়ার টেবিল থেকে উঠে কখন যে ওর পিছনে এসে দাঁড়িয়েছে টের পায়নি। হঠাৎ পিছনে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলেও সামলে নিয়ে বলল, কিছু বলবি বাবু? অপূর্ব গম্ভীর গলায় বলল, তুমি কার সাথে কথা বলছিলে মা? তোমার রীতা আন্টির সঙ্গে। কেন বাবু? অপূর্ব চোখে রাগের পরিবর্তে এখন হতাশা ভাঙা গলায় বলল, মা তুমি বাবাকে কথা দিয়েছিলে, তারপরও আবার ওই লোকটাকে কল করছো? তুমি পড়তে যাও বাবু। উদ্ধৃতি চিহ্ন মা আমি কালিম্পং যাব না। আমাকে দূরে পাঠানোর জন্য কিছু করলে।
অনিন্দিতা কঠিন গলায় বলল, অপূর্ব। উদ্ধৃতি চিহ্ন। অপূর্ব চোখ নামিয়ে নিল। অনিন্দিতা একই রকম কঠিন স্বরে বলল, যাও তুমি। উদ্ধৃতি চিহ্ন। অপূর্ব চলে গেল। অনিন্দিতার চিন্তার শেষ নেই। ছেলেটা বড় হবার পর অনেক কিছু মানতে চাইছে না। আকাশকে আগে পছন্দ করলেও এখন করে না। আকাশ সেটা বুঝতে পারলেও অনিন্দিতা ছেলের ব্যাপারে কিছু বলেনি। এই ছেলেটা একদিন অসময়ে বাসায় এসে মায়ের বেডরুমে তার পুরনো টিচারকে দেখে সহজভাবে নেয়নি। মা কে কিছু জিজ্ঞেস না করেই বাবাকে কল করে সব বলেছে। অনিন্দিতা সেইবার অনেক কষ্ট করে সব ম্যানেজ করেছিল। এরপর সতর্ক হয়েছে সব জায়গায়। কেয়ারটেকার, দারোয়ান, ম্যানেজার সবাইকে দলে রাখতে নোট গুনতে হয়েছে। এভাবে কতদিন? তাই ভাবছে ছেলেকে পড়ার জন্য অন্য জায়গায় পাঠাবে। আকাশ ঘরে ঢুকতেই একে একে সবার জেরার মুখে পড়ল। সব প্রশ্নের উত্তর দিয়ে ঘরে এসে চৈতিকে জিজ্ঞেস করল, আমি কি এখন ঘুমাতে পারি? চৈতি অভিমানী গলায় বলল, আমি কি মানা করছি? আকাশ শুয়ে পড়ল আর কোনো কথা খরচ না করেই। একটু তন্দ্রাভাব এসেছে এর মধ্যে চৈতির কান্নার শব্দ কানে এলো। লাফিয়ে উঠে বসল। চৈতি আবার কি হইছে? উদ্ধৃতি চিহ্ন। যা হইছে তা কি কম? চৈতি নাক টেনে জবাব দিল। আকাশ মাথায় হাত দিয়ে বসে রইল। ভুল করেও কখনো মনে হয়নি যে এক ফোঁটা ঘুমানোর জন্য ওর এত কাতর হতে হবে। আকাশ আজ চৈতির বাড়ির সবার প্রশ্নবাণে জর্জরিত হয়ে ক্ষমা চেয়েছিল। মৌখিক কথাও দিয়েছে যে আর আঘাত করে চৈতির সাথে কথা বলবে না। এরপর আর কি করতে পারে? আকাশ জিজ্ঞেস করল, আমি এখন কি করব চৈতি? কি করলে তোমরা শান্ত হবে? উদ্ধৃতি চিহ্ন। তুমি কেন আমাকে মিথ্যে বললে? কেন ঝিলমিলের সাথে সম্পর্কের কথা অস্বীকার করলে? আমার ভুল হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। তুমি, তোমার মা, বোন একেকটা মিথ্যুক। এদের সঙ্গে থাকতে হবে আমার। উদ্ধৃতি চিহ্ন। আকাশ চুপ করে রইল। চৈতি বলল, শোনো আমি তোমাকে নিয়ে খুব পজেসিভ। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের তো বিয়ে হয়ে গেছে তাই না? আমার কন্ট্যাক্ট লিস্টে ওর নাম্বারটা পর্যন্ত নেই। উদ্ধৃতি চিহ্ন। তোমাদের সম্পর্কটা কতদূর এগিয়েছিল? কতটা গভীর ছিল? উদ্ধৃতি চিহ্ন। আকাশ হতাশ চোখে তাকাল। বলল, আমার তরফ থেকে যা কিছু ছিল সেটা শর্ট টাইমের। আমি ওর মতলব বুঝতে পেরে ভদ্র মানুষের মতো পিছিয়ে গেছি। উদ্ধৃতি চিহ্ন। চৈতি বাঘের ন্যায় গর্জন করে উঠল। বেডসাইডে একটা ফুলদানি ছিল সেটা হাতে নিয়ে বলল, এটা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেব তোর কুতারা চিহ্ন তোত্তার বাচ্চা। তুই সিডনি যাবার আগে আংটি দিয়া গেছস। হৃদয়ের সাথে তোর মারামারি হইছে ঝিলমিলকে নিয়া। অথচ আমার সাথে সিডনিতে থাকতে যখন কথা বলতি তখন বলছো কোনো মেয়ের সাথে প্রেম ছিল না। উদ্ধৃতি চিহ্ন। আকাশ স্থির চোখে তাকিয়ে আছে ফুলদানির দিকে। ওটা দিয়ে মাথা ফাটিয়ে ও কে নিস্তার দিক এই ঝামেলা থেকে। চৈতি মেঘস্বরে বলল, বাটপার, পুরো গুষ্টি বাটপার। বাটপারি ছুটায় দেব আমি। উদ্ধৃতি চিহ্ন। আকাশের চোখ জ্বলছে এখন রীতিমতো। একটু আগে ও কে ভয়ঙ্কর একটা গালি দিল, তুই তোকারি পর্যন্ত করল। সেসবের মিশ্র অনুভূতিতে জর্জরিত হয়ে আছে। প্রচণ্ড রাগ হচ্ছে মা আর অনিন্দিতার উপর। সকালের মৃদু রোদ জানালা দিয়ে ঘরে ঢুকল। সোনালি আভা ছড়িয়ে পড়েছে ঘরময়ে। হৃদয় জানালাটা খুলে দিল। উষ্ণ রোদে ঝিলমিলের মুখে পড়তেই কপালে ভাঁজ পড়ল। ঝিলমিল একটা হাত চোখের উপর দিয়ে রোদটা আড়াল করার চেষ্টা করে বলল, আমি আরেকটু ঘুমাব। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় মৃদু হেসে কপালে হাত রাখতে গিয়ে দেখল ঝিলমিলের গা গরম। জ্বরে রীতিমতো গা পুড়ে যাচ্ছে। সারা সকাল দুপুর মাথায় পানি ঢালল, জলপট্টি দিয়ে জ্বর নামানোর চেষ্টা করল। মাঝখানে অল্প একটু খাইয়ে প্যারাসিটামল দিয়েছিল। দুপুরেও জ্বর তেমন কমছে না দেখে ডাক্তারও আনাল। হৃদয়ের বাবা মা ও সমানে চিন্তা করে যাচ্ছেন। আজ ওদের ঝিলমিলদের বাসায় যাবার কথা। আসমা কল করলে হৃদয় জানালো যে ঝিলমিলের জ্বর। আসমা উদ্বিগ্ন গলায় বললেন, হঠাৎ জ্বর? ঠান্ডা লেগেছে? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। ওর অসুখ বিসুখ সারতে সময় লাগে। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় এই কথা শুনে আরও বেশি অস্থির হল। ঝিলমিল ঘোরের মধ্যেও টের পেল হৃদয়ের অস্থির হওয়া। মা বাবা এসেছিলেন ওকে দেখতে। মা অনেকটা সময় গালে কপালে ছুঁয়ে দিয়েছেন। শাশুড়ি খাওয়া নিয়ে মা কে অনেক অভিযোগ করলেন। ঝিলমিল খুব কম খায়, হাবিজাবিও বেশি খায় না। জ্বর হলে কি খেতে পারে সেটাও জানতে চাইলেন। হৃদয় সারারাত জেগে থাকে, বিরক্তিহীনভাবে ওর চুলে হাত বুলিয়ে দেয়, গ্লুকোজ পানি খাইয়ে দেয়।
একই সময়ে বিয়ে হওয়া দুটো মেয়ের জীবন দুই রকম। অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তির মধ্যে বড় হওয়া চৈতি মানসিকভাবে নিজে বিপর্যস্ত হবার পাশাপাশি সবাইকে বিপর্যস্ত করে তুলেছে। আকাশের মা ছেলের জীবনের অস্থির এই সময়কে ভেবে ভয়ে কেঁপে ওঠেন। তিনি ভেবেছিলেন তার সন্তান এখানেই সবচেয়ে ভালো থাকবেন, কিন্তু এখন ভালোটা দিতে গিয়ে অনেক কিছু না হারিয়ে ফেলেন। কে কতটুকু ভালো থাকবে সেটার হিসেব করেন স্বয়ং সৃষ্টিকর্তা। টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এসব আসলে আপেক্ষিক। আকাশ ইউনিভার্সিটিতে জয়েন করেছে। চৈতির সঙ্গে এখন সম্পর্ক ভালোর দিকে হলেও আকাশ সব ঘটনায় ভালোই বিরক্ত। চৈতির আবার ইদানিং মাখামাখি রকমের প্রেম দেখা যাচ্ছে ওর জন্য। ঘরে যতক্ষণ থাকে গায়ের সঙ্গে লেপ্টে থাকে। প্রতি সপ্তাহে ঘুরতে বেরোতে হয়। থাইল্যান্ডে 10 দিন হানিমুন সেরে আসলেও আকাশের চৈতিকে খুব বিরক্ত লাগে। কিছু ব্যাপার আছে যেগুলো খুব ইরিটেটিংও। যে কোনো একটা টপিক পেলে সেটা চুইংগামের মতো টেনে লম্বা করে। সরি বলে যে ঝগড়া 10 মিনিটে শেষ করা যায় সেটা 10 ঘন্টায় নিয়ে যায়। আজকাল চৈতির আবার নতুন নতুন রেসিপি করার শখ হয়েছে। আকাশ এতে অবশ্য খুশি, কাজে ব্যস্ত থাকলে ঝগড়া ঝামেলা কম হবে। এদিকে রাহেলা চৈতিকে এক্সট্রা খাতির করেন না, স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। চৈতির তাতে অবশ্য কিছু যায় আসে না, শ্বশুর শাশুড়ি ননদকে নিয়ে ওর মাথা ব্যথা নেই তেমন। ওর মাথা ব্যথা শুরু হয় আকাশকে নিয়ে। শাশুড়ির প্রায় কাজেই আজকাল দোষ ধরার চেষ্টায় ব্যস্ত। দুদিন আগে আকাশ দুপুরে বাসায় ছিল। রাহেলা পাটায় বেটে কয়েক রকম ঝাল ঝাল ভর্তা করলেন আকাশের জন্য স্পেশালভাবে। আকাশ ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে। চৈতি খাবার টেবিলে ভর্তা দেখেই বলল, এগুলো কে খাবে? ভর্তা আমি খাই না, রাহেলা রুক্ষ স্বরে বললেন। তোমার জন্য করিনি, মাংস আছে আলু দিয়ে রান্না করা, তুমি সেটা খেও। উদ্ধৃতি চিহ্ন মাংসটা আগের রাতের রান্না। চৈতি মুখ ভার হল, বলল, এত ঝাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। আকাশের তো শুনলাম গ্যাসের প্রবলেম হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন ওর চিনি জাতীয় খাবারের সমস্যা। পুডিং পায়েস এগুলো সয় না পেটে। আকাশকে দেখা গেল ভর্তা দেখে চেহারা বেশ উজ্জ্বল হল। খুব আরাম করে খেল দুপুরের খাবার। চৈতির বিষয়টা পছন্দ হল না। রাতে আবার রাহেলা চালের আটার রুটি করলেন সঙ্গে হাঁসের মাংস। মাংসে তেল ভাসছে দেখে চৈতি আবারও বলল, এত তেল খেলে পার্মানেন্ট ঠিকানা হসপিটাল হবে। উদ্ধৃতি চিহ্ন মাংসে একটু তেল না হলে খাওয়া যায়। এক এক জায়গার রান্না তো এক এক রকমই হবে। তোমাদের এলাকায় সব খাবারে নারকেল খায়, আমরা তো সেটা খেতে পারি না। উদ্ধৃতি চিহ্ন রাহেলার ঠেস দেয়া কথা চৈতির পছন্দ হল না। ও রাতে কিছু খেল না। আকাশ জিজ্ঞেস করল, রাতে খেলে না যে? চৈতি ঝাঁঝের সুরে বলল, তোমার জন্য রান্না করছে, তুমি পেট ভরে খাও, আমার চিন্তা করতে হবে না। উদ্ধৃতি চিহ্ন আকাশ কথা বাড়াল না। কথা বাড়ালে ঝগড়ায় রূপ নিবে। এভাবেই চলছিল ওদের দাম্পত্য জীবন। চৈতি রাহেলাকে যেটুকু বা সহ্য করতে পারে ইশিকাকে মোটেও দেখতে পারে না। দুজনে একসঙ্গে দুটো কথা বলতে গেলে চৈতির কথায় সূক্ষ্ম অপমানবোধ থাকে। নিজেকে বড় করে দেখানোর ব্যাপারটাও প্রবল। ভাইয়ের বউ নিয়ে ইশিকার শখের শেষ ছিল না। একই রকম জামা কিনবে, সাজবে, বেড়াতে যাবে, সব প্ল্যান এখন স্বপ্ন। ইশিকা মা কে খ করে মনের কথা জানিয়েছিল। রাহেলা মেয়ের খের কথা আকাশকে জানাতে গেলে ও বলল, আম্মু ইশিকাকে বলো চৈতির থেকে দূরে থাকতে। ইশিকা খুব ঝামেলা করছে আমার লাইফে। ওর কারণে ঝিলমিলের ব্যাপারটা চৈতির কানে এসেছে। উদ্ধৃতি চিহ্ন রাহেলা ছেলের কথায় বিরক্ত হলেন। বললেন, এ কি কথা? একটা বোন তোমার, এমন ভাবে বলছো কেন? উদ্ধৃতি চিহ্ন বলছি কারণ আমি একটু শান্তি চাই। এখনও অবধি যা কিছু ঘটেছে তাতে মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত। উদ্ধৃতি চিহ্ন রাহেলা কেঁদে ফেললেন। যে ছেলে আম্মুর সঙ্গে চোখ তুলে কথা বলতে ভয় পেত, সংকোচ করত, সে এখন প্রতিনিয়ত খারাপ আচরণ করছে। এদিকে চৈতি ইনিয়ে বিনিয়ে আলাদা হবার কথা বলছে। মফস্বলে থাকা সত্ত্বেও মিঠাপুকুর লেনের পরিবেশ ওর ভালো লাগছে না। একটা সুন্দর ফ্ল্যাটে সংসার সাজানোর ইচ্ছা প্রকাশ করছে। আকাশ বুঝতে পেরেও চুপচাপ থাকছে। ফ্ল্যাটে যেতে চায় না ও। ফ্ল্যাটে গেলে ওর স্বাধীনতা পুরোপুরি নষ্ট হবে। এখন তাও মিথ্যে বলে কাজের অজুহাতে এদিক সেদিকে যেতে পারে, কিন্তু তখন ওর জীবনের রিমোটটা চৈতি নিজ হাতে নিয়ে কন্ট্রোল করতে থাকবে। ঝিলমিলের পরীক্ষা শেষ হল। আজ ওদের বাসায় এসেছে। মা অনেক দিন ধরে মেয়ে
জামাইকে একবেলা খাওয়ানোর জন্য অস্থির হচ্ছেন। ঝিলমিল তাই আগেই চলে এলো। রিহানও সেমিস্টার ফাইনাল দিয়ে বাসায় এসেছে, তাই ও রাতে এখানে খাবে। ঝিলমিল জাহানারাকে বলেছিল আসতে, তিনি ওর সঙ্গে আসেননি, রাতে আসবে একবারে। আসমা রান্নার ফাঁকে ফাঁকে মেয়ের সাথে গল্প করছিলেন। তোর শাশুড়ি তো তোকে ভালোবাসে দেখলাম। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল আচার খেতে খেতে জবাব দিল, হ্যাঁ, উনি ভালোই, দেখতেই রাগী লাগে। উদ্ধৃতি চিহ্ন। হৃদয়ও অনেক ভালো। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল জবাব দিল না। আসমা মেয়ের দিকে তাকালেন। চোখ মুখে লেগে থাকা হাসিটা তাকে নিশ্চিন্ত করে। মেয়ে মুখে কিছু না বললেও বোঝা যায়, মায়েরা এই ব্যাপার সহজে বুঝতে পারেন। ঝিলমিল জিজ্ঞেস করল, তোমরা আর বাসা পাল্টাবে না? না। উদ্ধৃতি চিহ্ন। কেন? আসমা জবাব দিলেন না। ঝিলমিলের বাবা জানিয়েছেন এখানেই থাকবে। এখনও যে লোকে ঝিলমিলের ব্যাপারে ভালো কিছু বলছে এমন না। কেউ কেউ সুযোগ পেলেই বলে ফেলে যে হৃদয়ের সঙ্গে গোপনে ঝিলমিলের সম্পর্ক ছিল বলেই আকাশ বিয়ে করেনি। ওই বাড়ির লোকজন পাড়ায় ডাকঢোল না পিটালেও অনেককে বলেছেন। বলুক সেটা, মেয়ের বিয়ে হয়েছে, ভালো আছে, বাদবাকি আর কোনো কিছুই টেনশনের কারণ নয়। জাহানারা, রিহান আর মোল্লা সাহেব সন্ধেবেলা এলেন। বাসায় উৎসবমুখর পরিবেশ। টুটুল বুয়েটে চান্স পেয়ে গেছে সেই খবরও পাওয়া গেল আজ। সবার খুশি বাড়তি হল। জাহানারা ঝিলমিলের প্রশংসায় পঞ্চমুখ। একতলার সাথীরা বাসা ছেড়ে দিছে। বদমাইশ মহিলাকে আগে অনেকবার নোটিশ দিয়েও কাজ হয়নি, ঠিকই স্বামী এসে মোল্লা সাহেবকে ভুজুংভাজুং বুঝিয়ে ম্যানেজ করে ফেলতেন। লিটনের ঘটনার পর মেয়ে নিয়ে পাড়া ছাড়া হচ্ছেন। আসমা ঝিলমিলকে বললেন, হৃদয় তো ঠিকই বলে, তুমি ঝগড়া করে ওনার আরও প্রিয় হয়েছিস। উদ্ধৃতি চিহ্ন। সেদিনের ঝগড়া নিয়ে হৃদয়ও কে এখনও খ্যাপায়। শাশুড়ির কাছ থেকে একটা শাড়ি পেল উপলক্ষ ছাড়াই। হৃদয় সেটা দেখে বলল, ঝগড়া করে জিতেছ, রেখে দাও, নাতি নাতনিকে দেখাতে পারবে। বিকেলে আকাশ বেরিয়েছে, আনাসের দোকানের কাছে আসতেই ঝিলমিলকে দেখল। এই কয় মাসে এই প্রথম দেখল। হৃদয়রা মিঠাপুকুর লেনের অন্যদিকে থাকে বলে সচরাচর দেখা হয় না, শুধু মেইন রোডের দিকেই দেখা হওয়া সম্ভব। ঝিলমিল দাঁড়িয়ে ছিল, হৃদয় ক্লাবঘরের ওই দিক থেকে বাইক নিয়ে এলো। ঝিলমিল বাইকে উঠে বসল, বাইক চলে গেল মেইন রোডের দিকে। ব্যাস এইটুকুই দেখা। আকাশ তাকাতে পারছিল না ভালো করে। আনাস ভাইয়ের দোকানে এই সময় ভিড় নেই, সন্ধ্যের আগে মানুষজন ব্যস্ত থাকে। আকাশ এক কাপ চা অর্ডার করল। ওর যাবার কথা একতা হাউজিং এর দিকে। অনিন্দিতাও এখন ওর মানসিক অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ এই অনিন্দিতার ফ্ল্যাটে দিনের পর দিন ছুটে গেছে মানসিক শান্তি খুঁজতে। বেশ অনেক দিন পর গিয়েছিল একদিন অনিন্দিতার ফ্ল্যাটে। অনিন্দিতা অস্থির করে তুলেছিল, তাই সেদিন সুযোগ পেয়ে যাওয়া। সেখানে সেদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। সন্ধ্যের আগে অপূর্ব ফেরার কথা না থাকলেও সেদিন ফিরে এলো এবং আকাশকে দেখে সিন ক্রিয়েট শুরু করল। অনিন্দিতা শান্ত গলায় বলেছিল, বাবু স্যার তো তোমার সাথে দেখা করতে এসেছে। উদ্ধৃতি চিহ্ন। অপূর্ব বিশ্বাস করেনি। আকাশের দিকে ছুঁড়ে মেরেছে পানির গ্লাস। আকাশ সরে যাওয়ায় রক্ষা পেয়েছিল। হঠাৎ বাচ্চা ছেলেটা আকাশের উদ্দেশ্যে বলল, এই তারা চিহ্ন আরের বাচ্চাকে যেতে বলো, না হলে আমি আমার হাত কেটে ফেলব। আকাশ একই সঙ্গে লজ্জিত ও স্তম্ভিত হল। তারা চিহ্ন তোত্তার বাচ্চা, তারা চিহ্ন আরের বাচ্চা, গালিগুলো এই বয়সে একের পর এক হজম করতে হচ্ছে। আকাশ সেদিন বেরিয়ে তো আসলই, 5 দিনে অনিন্দিতার কল টেক্সটের জবাব দিল না। বাচ্চা একটা ছেলে যাকে ও বড় হতে দেখেছে, তার মুখে এই ধরনের গালি রীতিমতো ট্রমাটাইজ করে ফেলল। অনিন্দিতার চ্যাপ্টারটা ওর লাইফে গোপন যেমন তেমন অবৈধ বটে। এই অধ্যায়টা লোক জানাজানি হলে জীবনে যা ঘটবে সেটা সুখকর হবার চান্স তো নেই, উল্টো মান সম্মান সব যাবে। এই প্রথম আকাশ ভয় পেল। অপূর্ব ও কে পছন্দ যে করত না একটা সময়ের পর সেটা ও বুঝতে পেরেছিল, তবে এই ধরনের ঘটনার মুখোমুখি হবে ভাবেনি। প্রায় মাস খানিক পর অনিন্দিতার কান্নাকাটি ওর মন নরম করেছে বলে সিদ্ধান্ত নিয়েছে আজ যাবে। চৈতির সঙ্গে খুটখাট লেগেই থাকে, এদিকে অনিন্দিতার কাছেও শান্তি নেই। ভালো চাকরি, ভালো অপরচুনিটি সবকিছু থাকা সত্ত্বেও মানসিক শান্তি ওর জীবনে এক ফোঁটা নেই। আকাশের চোখে ভাসছে একটু আগের দৃশ্যটা। নিজের মনকে যা কিছু ভেবে বুঝো দিক, ও ঝিলমিলকে জানে। শান্ত স্বভাবের ঝিলমিলের পক্ষে একসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখা অসম্ভব। তবুও ওরা বিয়ে করে ভালো আছে ভাবতেই কেমন খটকা লাগে। আরও দুঃখ হয় হৃদয়ের জিতে যাওয়া দেখে।
ঝিলমিলকে তুচ্ছতাচ্ছিল্য করে ছুঁড়ে ফেললেও হৃদয়ের জিতে যাওয়ায় এখন খুব দামি মনে হচ্ছে। ঝিলমিলের সঙ্গে ওর গভীর কিছু ছিল না, হৃদয় তো সেটা এখন জানতে পেরেছে। মুখে না বললেও আকাশ কল্পনায় দেখে হৃদয়েও কে হাসতে হাসতে বলছে এত দামি কিছু তোর হতে পারে না। তোর আসল জায়গা বেতারা চিহ্ন সার কাছে। আকাশ একটা ব্যাপার ভুল জানত। বড় হবার সুবিধা হিসেবে ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা থাকে। সেটা ভুল। ঝিলমিলের কথা ওর প্রায়ই মনে পড়ে। ওদের প্রেমের শুরু, ঝিলমিলের চোখের সেই মুগ্ধতা। সেই সঙ্গে চট করে মনে পড়ে যায় অনিন্দিতার বাসায় ঝিলমিলের হতবিহ্বল মুখ। ঝিলমিল ওর দুর্বলতা জেনেও কখনো মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন না করে এক ধরনের করুণা করেছে। যদিও অনিন্দিতার কথা সত্যি যে ঝিলমিল কিছু প্রমাণ করতে পারত না। হৃদয়ের কাছেও যদি প্রমাণ থাকত তবে ও শুধু থ্রেটেই থেমে থাকত না। তবুও এটা তো সত্যি যে ওরা আসলে আকাশকে করুণা করেছে। আনাস ভাই চায়ের কাপ দেবার সময় বলল, এত কি ভাবেন ভাই? কই কিছু না। 4 বার ডাকলাম, শুনেন নাই। আকাশ চায়ের কাপ হাতে নিল। ঠিক তখনই ও কে চমকে দিয়ে আনাস ভাই বলল, কই যাবেন? বড় মাঠের ওইদিকে? উদ্ধৃতি চিহ্ন। প্রশ্নটা এমনভাবে এসে বিধল যে আকাশ হতবিহ্বল হয়ে গেল। চায়ের কাপটা ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল বিল না দিয়ে। আকাশ সারাপথে একটা কথাই ভাবছে, আনাস ভাই যদি জানে তাহলে তো আরও অনেকে জানে। হৃদয় তার দলবল সব। ঝিলমিল তো কাউকে না কাউকে বলেছে, না ও এই পাড়ায় আর থাকবে না। চৈতির কথা মেনে নিয়ে দূরে যাবে। এতদিন নিশ্চিন্ত হয়ে বসে থেকে ভুল করেছে। এই নিয়ে দ্বিতীয়বার অনিন্দিতার কথা শুনেও ভুল করল। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। অনিন্দিতার পরনে গোলাপি রঙের নাইটি। পোশাকটা এত পাতলা যে আসের রংটা স্পষ্ট বোঝা যায়। আকাশ স্থির চোখে তাকিয়ে আছে। বোধ হয় আজই একতা হাউজিং এ ওর শেষ আশা। ওর জীবনের সমস্ত মানসিক অশান্তির কারণ এই মহিলা। সেদিন রাহুল ও কে ধরিয়ে দিয়ে নিজে নিস্তার পেয়েছিল বোধ হয়। এক্ষুনি কথাটা মাথায় এলো। অনিন্দিতা আসলে একটা গভীর চোরাবালি, যেখানে ও আটকে গেছে, কিন্তু পথ খুঁজে বেরোতে হবে। আকাশের অপলক তাকিয়ে থাকাকে অনিন্দিতা অন্য কিছু ভেবে লাজুক স্বরে প্রশ্ন করল, কেমন লাগছে আমাকে? উদ্ধৃতি চিহ্ন। আকাশের মন মস্তিষ্কে অসংখ্য কথা কিলবিল করছে। ও নিজের মধ্যে নেই, অন্য জগতে হারিয়ে গেছে। অনিন্দিতা দ্বিতীয়বার একই প্রশ্ন করলে ও খুব স্বাভাবিকভাবে বলল, তারা চিহ্ন কাবে তারা চিহ্ন সার মতো। উদ্ধৃতি চিহ্ন। আকাশ নিজেও জানে না ও কি বলেছে। অনিন্দিতা হতভম্ব ও স্তব্ধ হয়ে গেল।